প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলা কি আবার নতুন করে চালু হচ্ছে? এই হত্যাকাণ্ডের বিচারের জন্য নতুন কোনো ট্রাইব্যুনাল কি সরকার গঠন করবে? এই প্রশ্নগুলো সামনে চলে এসেছে। আমার সিক্স সেন্স বলছে বিভিন্ন কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচারটি অনিবার্য হয়ে পড়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ যে রাজনৈতিক সুবিধা পেয়েছিল, সেই রাজনৈতিক সুবিধার এক নম্বর সুবিধাটা ছিল এই বিচারের প্রশ্নে সে তার যে রাজনৈতিক যে অভিলাষ, সে অভিলাষ পূর্ণ করতে পেরেছিল। দুই নম্বর হলো যে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সে তার প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিতে পেরেছিল এবং এই বিচার প্রক্রিয়া চালুকালীন সময় পুরো সময়টিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বন্ধন, একটা ঐক্য, একটা আবেগ নতুন করে তৈরি করতে পেরেছিল। তো সেদিক থেকে বঙ্গবন্ধুর যে মৃত্যু, সেই মৃত্যুর সঙ্গে জিয়াউর রহমানের মৃত্যুর কতগুলো ফান্ডামেন্টাল, যাকে বলা হয়, পার্থক্য রয়েছে। নেতা হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে আসলে বাংলাদেশের কারোই তুলনা করা যায় না। মহান স্বাধীনতা যুদ্ধে তার অমর অবদান, বাই বর্ন নেতা হিসেবে তার যে জন্মগত যে গুণাবলী, এরপর তার কর্ম, তার বিশালত্ব, এর কোনো কিছুর সঙ্গেই আসলে বাংলাদেশে অন্য কোনো নেতার তুলনা করা চলবে না। কোনো নেতা আছেন তার চেয়ে অনেক শিক্ষিত, অনেক নেতা আছেন তার চেয়ে অভিজাত বংশীয়, অনেক নেতা আছেন টাকা পয়সা তাদের বেশি ছিল, ডিগ্রি বেশি ছিল। বাংলাদেশে যত রাজনৈতিক নেতা আছেন, আপনারা আসলে হয়তো অবাক হয়ে যাবেন যে যত রাজনৈতিক নেতা, মানে যারা মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল খাজা নাজিমউদ্দিন সাহেবের। এত প্রাতিষ্ঠানিক ডিগ্রি, ঢাকা নবাব পরিবারের সন্তান। তো ব্যক্তিগত জীবনে একেবারে মানে কেমন তার কথাবার্তা শুনলে, পোশাক আশাক দেখলে আপনার কাছে মনেই হবে না যে এই লোক একজন পিএইচডি হোল্ডার ছিলেন, এই লোক একজন ব্যারিস্টার অ্যাট ল ছিলেন, এই লোকজন বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার ছিলেন বা নবাব ছিলেন, মনে হবে না। কিন্তু বঙ্গবন্ধু কোনো কিছু ছিল না, তিনি শুধু দাঁড়িয়েছেন, একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন, কোনো একটা জায়গাতে বসে আছেন, কাউকে টেলিফোন করেছেন, কারো বাড়িতে গেছেন, কিংবা কাউকে তার কাছে আহ্বান করেছেন। এটাই রাজনীতি, এটাই একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, এটাই সবচেয়ে বড় খবর ছিল, এবং এটা এখনো পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে বড় স্মৃতি হয়ে আছে যে কবে বঙ্গবন্ধুর সঙ্গে তার দেখা হয়েছিল, কথা হয়েছিল। এই স্মৃতি কোনো অবস্থাতেই সেই মানুষটি ভুলতে পারেনি এবং মরার আগে সে তার সন্তান সন্ততিকে বলে গেছেন। ফলে বঙ্গবন্ধুর সঙ্গে যারা চলেছেন তাদের নাতি পুতিরা এখন মানুষের কাছে বলে বেড়ান যে আমার দাদার সঙ্গে অত সালে বঙ্গবন্ধু দেখা হয়েছিল, বঙ্গবন্ধু আমাদের বাড়ি এসেছিলেন, আমার দাদা অমুক বাড়িতে গিয়েছিলেন। এই হলো তার নেতৃত্বের বিশালত্ব। কিন্তু বাস্তবতা হলো যে যেই সময়টিতে তিনি নিহত হয়েছিলেন, সেই সময়টিতে ঠিক এখন শেখ হাসিনার যেমন অবস্থা রয়েছে, ঠিক ওইরকম অবস্থা ছিল। মানে বঙ্গবন্ধু তার দলের ভিতরে, যাকে বলা হয়, প্রচণ্ড রকম প্রভাবশালী এবং জনপ্রিয় ছিলেন, এবং তখনও পর্যন্ত বাংলাদেশে আসলে বঙ্গবন্ধুর বিকল্প ছিল না। কিন্তু তার যারা প্রতিপক্ষ, তাদের কাছে তিনি বিরক্তি এবং যাকে বলা হয় অস্বস্তির একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। ফলে তার মৃত্যুর পরে মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিপক্ষ এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল, আর তার যারা নিজের যারা লোকজন আছেন তারা অন্য ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। ফলে সে তার মৃত্যুর পরে প্রায় ৬-৭ বছর ধরে আসলে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যায়নি, আওয়ামী লীগের নাম বাংলাদেশ উচ্চারণ করা যায়নি। এমন এমন এলাকা ছিল যে এলাকাতে আওয়ামী লীগ যারা করতেন তারা মরে গেলে তাদেরকে দাফন কাফনও মানুষ করতে চাইতো না।
কিন্তু জিয়াউর রহমানের ঘটনাটা ভিন্ন। নেতা হিসেবে জিয়াউর রহমান হয়তো বঙ্গবন্ধুর একেবারে ধারের কাছেই নন পলিটিক্যালি, কিন্তু এজ এ প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রচণ্ড জনপ্রিয় ছিলেন সকল মানুষের কাছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার কাছে। মানে যারা খুব স্বার্থবাদী লোক তাদের কথা আলাদা, কিন্তু ইন জেনারেল যারা মানুষ তারা জিয়াউর রহমানকে ভালোবাসতেন, জনপ্রিয় ছিলেন। যেমন আমাদের পরিবার, আমরা মানে যাকে বলে একেবারে আপাদমস্তক আওয়ামী লীগ করি, কিন্তু যখন জিয়াউর রহমান মারা গেলেন আমাদের সদরপুর বাজারে, ওনার সেই মৃত্যু উপলক্ষে কবিতা বের হলো। সেই কবিতার একটা বই আমরা কিনলাম, কিনে সেটা পড়ি আর কাঁদি। মানে আমার সঙ্গে মানে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, কিন্তু এই ছিল তার জনপ্রিয়তা। তো যা হোক, এখন সেই জিয়াউর রহমান জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে যখন, ঠিক সেই সময়টাতে তিনি নির্মমভাবে নিহত হলেন। তিনি সেনাবাহিনীর মধ্যেও অসম্ভব জনপ্রিয় ছিলেন। সেনাবাহিনীর অফিসারদের মধ্যে, মুক্তিযুদ্ধপন্থী যারা কর্মকর্তা তাদের মধ্যে অসম্ভব তিনি জনপ্রিয়তা ছিলেন। এবং থার্ড হলো, তার দল ক্ষমতায় ছিল এবং তার মৃত্যুর পরে ক্ষমতাটা অন্যের হাতে যায়নি, আবার নির্বাচন হয়েছে, পার্লামেন্ট বহাল ছিল, আবার নির্বাচন হয়েছে, সেখানে জাস্টিস সাত্তার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু তার যে বিচার, সেই বিচারটা মূলত সামরিক আদালতে সেই ভাবই হয়েছে, এটার কোনো পলিটিক্যাল কানেক্টিভিটি খোঁজা হয়নি ওই সময়টাতে। সাম্প্রতিক সময় দেখা গেল যে ওই বিচারে, সামরিক আদালতের বিচারে যে সাজাপ্রাপ্ত যারা ছিলেন তাদের মধ্যে একজন ধরা পড়েছে সাম্প্রতিক সময়। এখন এটা নিয়ে কি কি রাজনীতির সমীকরণ হতে পারে সেটা পরের বিষয়। প্রথমত হলো যে সরকার সম্ভবত এটাকে পলিটিক্যালি ব্যবহার করতে চাইবে। অর্থাৎ এখন শেখ হাসিনা, তারপরে আওয়ামী লীগ, এরপর অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্মকর্তা যারা জিওএইচএসে, তারপর ক্যান্টনমেন্টে, রাওয়া ক্লাবে, মানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে সমিতি রয়েছে বা ক্লাব রয়েছে রাওয়া, এখানে এরা খুবই প্রভাবশালী, ভীষণ রকম প্রভাবশালী। এই প্রভাবশালী গোষ্ঠীর কাছে একটা মেসেজ দেওয়া, তাদেরকে দৌড়ের উপর রাখা, এবং প্রায় প্রতিদিনই এই হত্যাকাণ্ড নিয়ে যে সকল স্টোরি ছাপা হবে সেগুলো মানুষকে ভীষণভাবে আবেগ আপ্লুত করবে। এইটা নিয়ে সাহিত্য রচনা হবে, এটা নিয়ে গল্প, কবিতা, উপন্যাস রচনা হবে। আপনাদের কাছে মনে আছে যে বাংলাদেশে খুব একটা সেই মনির খুকুর প্রেম কাহিনী এবং রিমার হত্যাকাণ্ড, মানে এটাকে ইত্তেফাক এবং অন্যান্য পত্রিকায় এমনভাবে ধরেছিল যে মানুষ যে কোনো আলিফ লাইলার্স চাইতেও মনোযোগ নিয়ে সেই খবরাখবর পড়তো, এবং পুরো বিচারাঙ্গনের উপর এমন একটা অবস্থা হয়ে গেছিল যে মনির খুকুর ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো রকম বিকল্প ছিল না। তো সাহিত্য, আজ আমরা ধরেন এজিদকে ঘৃণা করি মূলত বাংলাদেশে মীর মোশাররফ সাহেবের বিষাদ সিন্ধুর কারণে। তারপর আমরা এই যে মহাভারত পড়ি, আমরা রাম, কৃষ্ণ, রাবণ বা রামায়ণের যে কাহিনী পড়ি, এগুলোর মাধ্যমে যে নায়ক যারা আছেন তাদেরকে যেভাবে শ্রদ্ধা করি, আবার যারা ভিলেন রয়েছেন তাদেরকে ঘৃণা করতে থাকি। এই জন্য হয় কি, যে কোনো মানুষকে যদি আপনি ঠিক দেবতুল্য বানাতে চান, সেক্ষেত্রে তাকে নিয়ে সাহিত্য রচনা করতে হবে। ইতিহাসে আলেকজান্ডার, জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে অন্য যারা মহান নায়ক রয়েছেন, আকবর বলেন, সবাই মানে তাদেরকে আসলে সাহিত্যের মাধ্যমে তাদেরকে অমরত্ব দান করা হয়েছে। আজ আমরা ডেনমার্কের প্রিন্স হ্যামলেটের কথা বলি, বা অষ্টম হেনরির কথা বলি, পঞ্চম জর্জের কথা বলি, মহারানী ভিক্টোরিয়ার কথা বলি,
রানী প্রথম এলিজাবেথের কথা বলি, সম্রাট সুলেমানের কথা বলি, বা হারুন আর রশিদের কথা বলি, এদের যে অমরত্ব 99.99% এদের অমরত্ব তৈরি করেছে সাহিত্য। আমাদের দেশে এই যে বঙ্গবন্ধুর যে বিশালত্ব, আমাদের দেশে যে বঙ্গবন্ধুর যে বিশালত্ব, সেই বিশালত্বের একটা বিরাট অংশ কিন্তু সাহিত্য। তাকে নিয়ে গান হয়েছে, কবিতা হয়েছে, সিনেমা হয়েছে, নাটক হয়েছে, এই বাংলায় হয়েছে, অন্য বাংলায় হয়েছে এবং বিদেশে হয়েছে। ফলে তার কর্ম এবং তার অভিব্যক্তি মানুষের চোখে মুখে ভাসছে। কিন্তু সে অনুযায়ী জিয়াউর রহমানের জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে, এবং আর ঠিক একটা জেনারেশন পরে এই জনপ্রিয়তাটা থাকবে না, পিপল উইল ফরগেট। যেমন বেগম জিয়ার কথা দেখবেন যে আর কদিন পরে মানুষ ভুলে যাবে। এর কারণ হলো সাহিত্য তৈরি হয়নি, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে সাহিত্য হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে সাহিত্য হয়েছে, এমনকি শেখ কামালকে নিয়ে সাহিত্য হয়েছে। এই জন্য জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যদি সাহিত্য তৈরি করতে হয় এই মুহূর্তে, তাহলে এই যে পুরনো যে তার যে বিষয়, অর্থাৎ তার যে হত্যাকাণ্ডের যে ঘটনা, এই ঘটনা আবার সরকারকে সামনে আনতে হবে। আর সরকার এই কাজটি করবে বা করতে বাধ্য, এই কারণে যে জিয়াউর রহমান সাহেব ছাড়া তো তাদের আর কোনো অ্যাসেট নেই। বিএনপিকে যদি সাস্টেন করতে হয়, তারেক রহমান সাহেবকে যদি ক্ষমতায় বসতে হয়, তারেক রহমান সাহেবের উত্তরসূরি যদি জাইমা রহমানকে তৈরি করতে হয়, তাহলে জিয়াউর রহমানকে নিয়ে সাহিত্য তৈরি করতে হবে, লিটারেচার তৈরি করতে হবে। সেই লিটারেচার তৈরি করার জন্য সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি, সেটি হলো তার মৃত্যুর ঘটনা। এখন জিয়াউর রহমানের যদি স্বাধীনতার ঘোষণাটা সামনে নিয়ে আসেন, এটা নিয়ে আপনি বিতর্ক করতে পারবেন, কার পক্ষে দিয়েছেন, কেন দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তার শাসন ক্ষমতা যদি নিয়ে আসেন, সেখানে 7ই নভেম্বর আসবে, কর্নেল তাহের হত্যাকাণ্ড আসবে, তার আমলে যে অসংখ্য মিলিটারি অফিসারকে ফাঁসিতে লটকানো হয়েছে, সেই বিষয়গুলো আসবে। কিন্তু যখনই তার মৃত্যুর ঘটনা আসবে, তার নির্মম হত্যাকাণ্ডের বিষয় আসবে, এটা কোনো বিতর্ক করার কোনো সুযোগ নেই। এবং সেই ঘটনা প্রকাশ করতে গিয়ে, মৃত্যু সেই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে, আপনি কোর্ট কাছারিতে তার সেই ঐতিহাসিক ঘটনাগুলো, তার সফলতাগুলো, তার গান, তার সমস্ত কাজগুলো আপনি লিটারেচার হিসেবে নিয়ে আসতে পারবেন, এবং প্রতিদিন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এবং এই ক্ষেত্রে যারা খুব ভালো, যাদের কলমে হাত আছে, খুব ভালো যারা লিটারেচার তৈরি করতে পারেন, তাদের দাম বেড়ে যাবে সরকারের কাছে, এবং সরকারও লাভবান হবে। এবং সেই কাজটি সরকার যদি শুরু করে, এবং সরকার সেটা শুরু করতে পারে, এটা বলা যায় না। এতে করে আপাত দৃষ্টিতে তাদের যে রাজনৈতিক সুবিধা, প্রথমত তারা এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত, এটা বলার সঙ্গে সঙ্গে বিএনপির 6 কোটি মানুষ একদম রেজিস্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রেজিস্ট হয়ে যাবে, এবং কোনো কথা বলতে পারবে না। কিন্তু আপনি শেখ হাসিনা 1400 মানুষকে হত্যাকাণ্ডে ঘটিয়েছেন, ইত্যাদিতে নানা রকম ঘটনা, এটার ব্যাপারে আপনি নানা রকম ন্যারেটিভ তৈরি করতে পারবেন, দেশি বিদেশে অনেক চাপ তৈরি করতে পারবেন শেখ হাসিনার পক্ষে, এবং তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু যদি আপনি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত, অমুক অমুক জড়িত, অমুক তোফায়েল সাহেব জড়িত, মরণোত্তর বিচার হবে, এই সকল ঘটনা যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে মোটামুটি আওয়ামী লীগকে ঘেঁষাং করে দিতে পারেন। এবং সেই কাজটি করার জন্য যদি এই মুহূর্তে জিয়াউর রহমানের যে হত্যাকারী, তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে, এটা একটা আমি মনে করি উপলক্ষ। দ্বিতীয় যে ঘটনাটা হলো যে এই কাজটি হয়তো ভারত করেছে বিএনপিকে খুশি করার জন্য, কিন্তু ভারতের প্ল্যান অনুযায়ী বিএনপি যে সব কাজ করবে, নট লাইক দ্যাট। এমনও হতে পারে যে এই ঘটনার সঙ্গে এখন বাংলাদেশে একটা ভারত বিরোধী মনোভাব চাঙ্গা হয়ে আছে। তো এই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত, এটা বিএনপির একেবারে তেলাপোকাও বিশ্বাস করে, টিকটিক হিটারও বিশ্বাস করে। এবং এটাকে যদি আবার মোবিলাইজ করা যায়, মার্কেটিং করা যায়, যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং এরশাদ জাতীয় পার্টি সবাই মিলে এই কাজগুলো করেছে। ফলে কি হলো, রাজনীতির অঙ্গনে আপনি এরকম একটা ট্যাগ তৈরি করতে পারবেন যে
এটা নিয়ে আসলে কেউ কথা বলতে পারবে না, কেউ সামনে আসতে পারবে না। আসার সঙ্গে সঙ্গেই বিএনপির যে গ্রুপটি রয়েছে, মিলিট্যান্ট গ্রুপ, তারা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যাবে গদা হাতে। হ্যাঁ, আমার নেতা সম্পর্কে এই ধরনের কথা বলো, এই কথা বলো। এবং সেই আসামি সংখ্যা যদি 1000 হয়, এই 1000 লোকের জীবন হারাম করে দিতে পারে এই বিএনপির যারা বর্তমান নেতৃত্ব রয়েছে, তারা এই বিচার কর্মে যদি সেই তাদের অপছন্দের 1000 লোককে সম্পৃক্ত করে, তাহলে তাদের দলের যে 6 কোটি লোক, সেই 6 কোটি লোককে তারা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবে এই বিচারের ব্যাপারে। অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য যে কোনো ইস্যু নিয়ে তারা 6 কোটির মধ্যে 60 লাখ লোককে একত্র করতে পারবে না, নট ইভেন 60 লাখ লোক। এর কারণ হলো যেখানে পক্ষ আছে, বিপক্ষ আছে, আঞ্চলিকতা আছে, এমনকি তারেক রহমান সাহেব কিন্তু অনেক বিতর্ক আছে, কিন্তু যখন জিয়াউর রহমানের বিষয় এসে যাবে এবং তার হত্যাকাণ্ডের বিষয়টি এসে যাবে, তখন সঙ্গে সঙ্গে এই যে তাদের যে পলিটিক্যাল যে বেনিফিট, এই মুহূর্তে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার বেনিফিট, এটি তারা যে ব্যবহার করবে না, এটা আমি অন্তত পক্ষে বুক ফুলিয়ে বলতে পারছি না, বা বুকে হাত দিয়ে বলতে পারছি। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, এখানে কাউকে সমর্থন দেওয়া কিংবা কাউকে ক্ষমতাচ্যুত করা, এবং এদেশে যারা রাজনীতি করছেন, রাজনীতিবিদ, তাদের হাতে আসলে কতটুকু ক্ষমতা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এই বিএনপি ক্ষমতা আসার আগে খুব জনপ্রিয় একটা স্লোগান ছিল, দিল্লি না পিন্ডি না, ঢাকা ঢাকা ঢাকা, এরকম একটা কথা। তারপরে দিল্লিও না পিন্ডিও না, মানে পাকিস্তানও না, দিল্লিও না, পিন্ডিও না, রাওয়ালপিন্ডিও না। পিন্ডি তো এখন নাই, এখন সেটা ইসলামাবাদে চলে আসছে, কিন্তু ওইভাবে বলার চেষ্টা করলো। আরেকটা স্লোগান ছিল, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। আরেকটা স্লোগান ছিল, আই হ্যাভ এ প্ল্যান। এরপর ওটা চলে গেল, উই হ্যাভ এ প্ল্যান। এর বাইরে জামাতের যারা ইনফ্লুয়েন্সার ছিল, তারা ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এই কথাটা বলার চেষ্টা করত। আর জামাতের ওই যে প্রচার প্রপাগান্ডা, আমরা ভালো মানুষ, আমাদেরকে ভোট দিলে দেশের উপকার হবে, এমনকি জামাত ইসলামে ভোট দিয়ে যদি কেউ একটা বিড়ি টানে, সেটাও নাকি জান্নাতের, এরকম কথাবার্তা নানা রকম নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের আগে পরে জয়লাভের জন্য অনেক অনেক কথা বলেছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার জন্য নানা রকম ন্যারেটিভ তিনি তৈরি করেছেন, যে সারা দুনিয়া থেকে বাংলাদেশের লোকজন আসবে, আমাদের কোথাও যেতে হবে না, আমাদের যে 3-0 থিওরি, দারিদ্রতা জাদুঘরে চলে যাবে, বেকার সমস্যা থাকবে না, সবাই ব্যবসা করবে। এবং মাশাআল্লাহ তিনি নিজে চমৎকার ব্যবসা করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অসাধারণ ব্যবসা করেছেন। তার যারা আপনজন লোকজন আছেন, তারাও ব্যবসা করেছেন। তারপরে তিনি চলে গেছেন। তো চলে যাওয়ার পরে এখন এরকম একটা জটিল অবস্থা তৈরি হয়ে গেছে, যে এখন আর আসলে দিল্লি পিন্ডির মধ্যে স্লোগান দিল্লি না পিন্ডি এই থাকছে না। এখন একটাও থাকছে না দিল্লি, পিন্ডি, ওয়াশিংটন বা বেইজিং কিনা, এটা বলা যাচ্ছে না। এর কারণ হলো যে আমাদের এখন এই মুহূর্তে যা কিছু হচ্ছে, এখানে কোনো পলিটিক্যাল ডিসিশন, পলিটিক্যাল নেগোসিয়েশন এটা হচ্ছে না এই বাংলাদেশে এখন। মানে আমরা যেটাকে দিল্লির সাউথ ব্লক বলি, দিল্লিতে সাউথ ব্লক বলি, যেখানে দিল্লির রাজনীতিবিদরা থাকেন। বাংলাদেশের বিষয়গুলো নিয়ে সেই সাউথ ব্লকের যারা কর্মকর্তা রয়েছেন, থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, তারা আর বাংলাদেশের বিষয়টা দেখাশোনা করছেন না। বাংলাদেশের বিষয়টা দেখাশোনা করছে, আমরা বাংলাদেশে যেটিকে উত্তরপাড়া বলি, তো সেখানে তাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স রয়েছে, তাদের যে নিরাপত্তা বিভাগ রয়েছে, নিরাপত্তা বিশ্লেষক রয়েছে অজিত দোভাল, তিনি তার সঙ্গে সঙ্গে তাদের বিদেশের মাটিতে যে সকল কমব্যাট চালানো হয়, অপারেশন চালানো হয় রয়ের মাধ্যমে, মোসাদ, সিআইএ, এই প্রতিষ্ঠানগুলো বিদেশের মাটিতে যখন কোনো সামরিক অভিযান পরিচালনা করে, গুপ্ত হত্যা করে, অপারেশন পরিচালনা করে, যে কমব্যাট পরিচালনা করে, এটি তখন আর
রাজনীতিবিদদের হাতে থাকে না। রাজনীতিবিদরা এটা জানেই না। রাজনীতিবিদরা তাদের যে টোটাল যে ফাইলগুলো, সেই ফাইলগুলো তাদের ডিফেন্স মিনিস্ট্রিতে চলে যায়। এমনকি এমন কতগুলো গুরুত্বপূর্ণ থাকে যে তাদের ডিফেন্স মিনিস্টার, যেমন ভারতের এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো অজিত দোভাল জানেন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানেন না। আবার পাকিস্তানের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সেনাপ্রধান জানেন, অসীম মুনির জানেন, কিন্তু প্রধানমন্ত্রী জানেন না। এবং এইটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির যে 40 বছর, সেই বইতে তিনি খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। তিনি অল্প কয়েকদিনের জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন যখন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী আমেরিকাতে গিয়েছিলেন। বেশ কিছুদিনের জন্য তাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হয়েছিল। ঠিক ওই সময়টাতে তিনি যখন কিছু সামরিক গুরুত্বপূর্ণ নথি দেখতে চাইলেন, স্থাপনা দেখতে চাইলেন, তখন তাকে জানানো হলো যেটা আপনি তো দূরের কথা, নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকেও জানানো হয় না এবং এই সমস্ত জায়গাতে কখনো রাজনীতিবিদদের ঢুকতে দেওয়া হয় না। ইট ইজ অ্যাবসলিউটলি মিলিটারির বিষয়। এই কথাটা উনি লিখে গেছেন। তো তদ্রূপ আমাদের বাংলাদেশেও অনেক কিছু বিষয় আছে যেগুলো আসলে অ্যাবসলিউটলি সামরিক বিষয়, যেটা প্রধানমন্ত্রীকেও জানানো হয় না। আবার ভারতও আছে, পাকিস্তান আছে এবং আমেরিকাতেও আছে। এখন বাংলাদেশের যে বিষয়গুলো আছে, এই মুহূর্তে বাংলাদেশের বিষয়গুলো আছে, সেটা পলিটিক্যাল সলিউশন বা পলিটিক্যাল যে মানে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সের পর্যায়ে নেই। যখন একটা রেজিম চেঞ্জ হয়, যেমন বাংলাদেশের শেখ হাসিনার যে রেজিমটা চেঞ্জ হয়েছে, এই রেজিমটা চেঞ্জ হওয়ার পিছনে জো বাইডেন বা তাদের পররাষ্ট্রমন্ত্রী যারা ছিলেন তাদের ভূমিকার চাইতে এখানে যেটা বন্ধ করা হয়েছে রিসেন্টলি, সেটা হলো তাদের একটা প্যাসিফিক কমান্ড ছিল, ইন্দো প্যাসিফিক কমান্ড। তো সেই ইন্দো প্যাসিফিক কমান্ডের নেতৃত্বে যারা মিলিটারি বিশেষজ্ঞ ছিলেন তারা এটা হ্যান্ডেল করবে। যদি ডিপ স্টেট, পাকিস্তানও ঠিক সেম ঘটনা ঘটেছে, অর্থাৎ ইন্দো প্যাসিফিক কমান্ড থেকে সেটা আসছে। ইন্দো প্যাসিফিক কমান্ডের সঙ্গে সরাসরি পেন্টাগনের যোগাযোগ, আর পেন্টাগনেরই একটা অংশ হলো সিআইএ। আর সিআইএর দুটো শাখা আছে, একটা হলো পলিটিক্যাল শাখা আর একটা হলো মিলিটারি শাখা। মিলিটারি শাখা সরাসরি সামরিক বাহিনী কর্তৃক নিয়োজিত হয়, আর পলিটিক্যাল যে বিষয়টি, সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইচ্ছা মতো সিআইএর প্রধান বা নিরাপত্তা বিশ্লেষক, যেমন তুলসী গ্যাবার্ডকে নিয়োগ দেওয়া হয়েছিল, ঠিক ওই রকমভাবে নিয়োগ দেওয়া হয়। তো সেই দিক থেকে যদি বাংলাদেশে ডিপ স্টেট পলিসি আমেরিকা করে থাকে, এবং সেটা করেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাহলে এটা আর হোয়াইট হাউসের বিষয় নেই, এটা আর ওয়াশিংটনের বিষয় বলা যাবে না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলা যাবে না, এটা মার্কিন যাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস, সেটার বিষয় বলা যাবে না, এটা সিনেটে আছে বা কংগ্রেসে আছে, কংগ্রেসের বিলের মধ্যে জড়িত না। এটা অ্যাবসলিউটলি 100% পেন্টাগনের হাতে চলে গেছে। তো যখন পেন্টাগন তার শক্তিমত্তা, মিলিটারি ইন্টেলিজেন্স এগুলো ব্যবহার করে অনেকটা সেমি যুদ্ধ, গেরিলা যুদ্ধ কিংবা একটা দেশকে উত্তপ্ত করার ক্ষেত্রে, সেখানে আক্রমণ পরিচালনা করার ক্ষেত্রে যা কিছু করে, তখন সেই সকল দেশ মোটামুটি একটা যুদ্ধ ঝুঁকির মধ্যে থাকে, অভ্যন্তরীণ কিংবা বহির্শত্রু এরকম একটা যুদ্ধের মধ্যে থাকে। যেমন এখন যেটা তাইওয়ানের বিষয়টা বা ইরানের বিষয়টা, ইউক্রেনের বিষয়টা, এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করে। সে শুধুমাত্র বকর বকর করছে, পুরো বিষয়টি আসলে নির্ধারিত হচ্ছে পেন্টাগন থেকে। কাজে আমাদের দেশে ফার্স্ট থিং হলো আপনাকে বিশ্বাস করতে হবে যে কোনো আপনার ডিপ স্টেট নেই, কোনো ডিপ স্টেট ছিল না, নাথিং। তাহলে আমেরিকার সাথে যে বাংলাদেশের সম্পর্ক ঢাকা ভার্সেস ওয়াশিংটন হবে। আর যদি এখানে ডিপ স্টেট থাকে তাহলে আপনি বলবেন ঢাকা ভার্সেস পেন্টাগন, ঢাকা ভার্সেস, এর বাইরে কোনো দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু নেই। আর আমাদের যারা রাজনীতিবিদ তারা যতই মার্কিন পররাষ্ট্র দপ্তরে দৌড়াক, ডোনাল্ড ট্রাম্পের অফিসে দৌড়াক, লবিস্টের পিছনে দৌড়াক, কিন্তু এটা সামরিক চ্যানেলে যতক্ষণ না পর্যন্ত এটা নেগোসিয়েশন না হবে, ততক্ষণ পর্যন্ত এই যে একটা গ্যারাকল জাতাকল, এর মধ্যে থেকে আমেরিকার জায়গা থেকে আমরা বেরোতে পারবো না। এই গেল আমেরিকা অর্থাৎ পেন্টাগন। সেকেন্ডলি মোসাদ,
এখন মোসাদকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ, এর চেয়ে দুর্ধর্ষ, এর চেয়ে ইফেক্টিভ এবং এর চেয়ে ধ্বংসাত্মক বিষয় নেই। মোসাদ যেখানে তাদের স্বার্থ আছে সেখানে যদি তারা হস্তক্ষেপ করে, নট লাইক দ্যাট। মোসাদ কিছু কিছু জায়গাতে তারা তাদের একটা বাফার জোন গড়ে তোলে, সেফ জোন গড়ে তোলে, এবং তাদের জন্য সেই সেফ জোনটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বাফার এবং সেফ জোনটি হলো ভারত। এবং সেই ভারতের যে সেফ জোনটি, এটি আমেরিকাও মেনে নিয়েছে, কিন্তু ইরান এটা মানছে না। আপনি দেখেন এই যে এখন ইরানের সাথে আবার নতুন করে যুদ্ধ হলো এবং ভারতীয় জাহাজগুলো সেখানে বন্ধ করে দিয়েছে, এবং তারা নরেন্দ্র মোদীকে ডাইরেক্ট বলেছে যে তুমি যদি তোমার এই বাফার জোনটি ওখান থেকে না সরাও, তাহলে সেখান থেকে সরাসরি আমরা এখান থেকে আমাদের জানা আছে যে কোথায় তোমরা ড্রোন উৎপন্ন করছো ইসরায়েলের জন্য, কোথায় তোমাদের অফিস আছে, কি আছে, ডাইরেক্ট আমরা এখান থেকে তোমাদেরকে আক্রমণ করব। ফলে কি হলো, এই যে ভারতে যে তাদের বাফার জোনটা আছে, সেই বাফার জোনটা তুলনামূলকভাবে যদি বাংলাদেশের মধ্যে চলে আসে, ভারতের মদতে এবং মোসাদের মদতে এবং আমেরিকার মদতে, আমি তো আশ্চর্য হব না। যেটি বুঝতে বুঝতে হয়তো দেখা গেল যে ইরানের অনেক সময় লাগবে, আর ইরান যত সহজে ভারতে আক্রমণ করতে পারবে তত সহজে বাংলাদেশের মধ্যে কিন্তু তারা আক্রমণ করতে পারবে না, বিকজ এটা এত পাবলিকলি মানে ডেন্সিটি এখানে অনেক বেশি, যে এখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রচুর ক্যাজুয়ালিটি হবে, অস্বাভাবিক ক্যাজুয়ালিটি হবে। ফলে বাংলাদেশের সঙ্গে মোসাদের যে রিলেশন নিয়ে ইদানিং যে কথাবার্তা হচ্ছে, এবং অনেক দিন থেকে আমরা অমুকে মোসাদের এজেন্ট, অমুকে মোসাদের কাছে টাকা নিয়েছে, মানে নানা রকম যে কথাবার্তা আমরা শুনে আসছি, সেটা যদি পেন্টাগন ভার্সেস ঢাকা হয়, ডিপ স্টেট হয়, এখানে মোসাদ অনিবার্য। গেল মোসাদের কথা। এরপর আসেন র। যখন আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক, এটি আর রাজনৈতিক পর্যায়ে থাকবে না, এটি সিআইএ ভার্সেস পেন্টাগন ভার্সেস ইভেন নট এফবিআই, সিআইএ এবং পেন্টাগনের মধ্যে চলে যাবে। ঠিক সেই সময়টাতে ভারতও এই বিষয়টি আর পলিটিক্যালি সলিউশন করতে পারবে না, তাকেও তার সেই মিলিটারি উইংসকে কাজে লাগাতে হবে। এবং এই গত 2 বছর ধরে আপনি চিন্তা করেন, ঘন ঘন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং যাকে বলা হয় তাদের অজিত দোভাল, আসাম, বিহার, ত্রিপুরা এবং কলকাতাতে ঘন ঘন আসছে। যেভাবে মমতা ব্যানার্জিকে হটিয়ে অনেকটা বাংলাদেশের কায়দায় ভোট র্যাগিং করে 2 নম্বরই করে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতা বিজেপি দখল করেছে, যেভাবে শুভেন্দুর মতো মমতার একজন সাধারণ কর্মীকে যেভাবে সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, ইট মিনস কলকাতা কেন্দ্রিক, কলকাতাতে যেভাবে ব্রিটিশ জমানাতে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করা হয়েছিল। ইতিহাস বারবার ঘটতে থাকে। দেখেন, মানে আমি বারবার ইতিহাস বলি এই কারণে যে যেহেতু ইতিহাসের ছাত্র, একই ঘটনা বারবার ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে সাবকন্টিনেন্টাল যে হেডকোয়ার্টার, দ্যাট ওয়াজ ইন মাদ্রাস, মানে এখন যেটাকে আমরা দক্ষিণ ভারত বলি, নরেন্দ্র মোদীর যে এলাকা গুজরাট, মুম্বাই, মানে এই পুরো দুটো অংশ, একটা হলো উত্তর ভারত আর একটা হলো দক্ষিণ ভারত। তো উত্তর ভারতের যে অংশ, সেই অংশের মধ্যে প্রাইম যে জায়গাগুলো আছে তার মধ্যে ধরেন দিল্লি, এলাহাবাদ, রাজস্থান, এই জায়গাতে আপনি গিয়ে দেখেন, এটাকে বলে উত্তর ভারত। আর দক্ষিণ ভারত বলতে ওই যে শিবাজি রাওদের ওই পুরো এলাকা, দাক্ষিণাত্য, মাদ্রাস, গুজরাট, এই সমস্ত এলাকা। তো ওখানে তারা প্রথমে ঘাঁটি করলো, মাদ্রাজে তাদের ঘাঁটি করলো, মাদ্রাস প্রেসিডেন্সি এটা দীর্ঘদিন নাম ছিল। কিন্তু পরে দেখলো যে না, কৌশলগতভাবে মাদ্রাজের চাইতে তাদের জন্য হুগলি এবং তাদের জন্য কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ এবং বাংলা, বিহার, উড়িষ্যার গুরুত্বপূর্ণ, এবং বাংলা, বিহার, উড়িষ্যার এই এলাকাকে ডমিনেট করার জন্য এই প্রথম তারা ওখানে একটা দুর্গ নির্মাণ করলো, ফোর্ট উইলিয়াম দুর্গ। এবং সেই ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে
এই পলাশীর যুদ্ধ এবং পলাশীর যুদ্ধ পরবর্তীতে ইতিহাস জানে যে বাংলা থেকে তারা যে রাজত্ব শুরু করলো, এরপর তারা ধীরে ধীরে মাদ্রাজের দিকে এগুলো সেকেন্ড ফেজে। সেম ঘটনা আরও আগে, অর্থাৎ 1026 সনে ঠিক একই ঘটনা ঘটল। অর্থাৎ দক্ষিণ ভারতে রাজা ছিলেন রাজেন্দ্র, চোল সম্রাট রাজেন্দ্র। তো তিনি এই নরেন্দ্র মোদীর মতো ওই এলাকাতে বেশ সুখে শান্তিতে ছিলেন, কিন্তু এই যে বাংলাতে যে ধন সম্পদ এবং বাংলাতে যে অর্থবৃত্ত এবং এখানে যে প্রবলেমগুলো, পলিটিক্যাল প্রবলেমগুলো শুরু হলো, এটায় তিনি বেশ অস্থিরতা অনুভব করছিলেন। ফলে 1026 সন মানে আজ থেকে 1000 বছর আগে সেই চোল সম্রাট রাজেন্দ্র এই বাংলা, বিহার, উড়িষ্যা আক্রমণ করে এটা দখল করে নিলেন। তো এখন দেখেন যে উত্তর ভারতের রাজনীতি মানে দিল্লি, আগ্রা, এলাহাবাদ, এই যে পুরো যে এলাকাটা, মধ্যপ্রদেশ, ইউপি, এই এলাকার যে রাজনীতি এরা কন্ট্রোল করছে কারা? দক্ষিণ ভারতের লোকজন, অমিত শাহ এবং যাকে বলা হয় নরেন্দ্র মোদী। তো এগুলো করার পরেও এই যে বাংলা, বিহার, উড়িষ্যা 1756 সালে ইংরেজদের জন্য যে সমস্যা তৈরি করেছিল, বাংলা, বিহার, উড়িষ্যা 1026 সনে যে সমস্যা তৈরি করেছিল রাজা রাজেন্দ্রর জন্য, চোল সম্রাট রাজেন্দ্রর জন্য, বাংলা, বিহার, উড়িষ্যা সম্রাট আকবরের জন্য যে প্রবলেম সৃষ্টি করেছিল, বাংলার 12 ভূঁইয়ারা যে প্রবলেম সৃষ্টি করেছিল, দ্য সেম প্রবলেম নাও হ্যাপেনিং। এই জন্য ভারত কি করছে, তার মিলিটারি কমব্যাটগুলো, স্থাপনাগুলো এখন এই পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম। এবং আরও স্পষ্ট করে যদি বলি, এখানে যেমন তাদের যে নিজেদের রাজ্য থেকে শুরু করে সেই নিজেদের রাজ্যে যে সকল উপজাতি রয়েছে, আমাদের যেমন দুর্গম এলাকাতে, সেখানে তারা রীতিমতো তাদের হাইয়েস্ট মিলিটারি প্রেজেন্স, যেটি কাশ্মীরও না এই মুহূর্তে, কাশ্মীরের চাইতেও বেশি প্রেজেন্স এখানে তারা রেখেছে। আর আমাদের যে সীমান্ত, আমাদের সীমান্তে তারা এই গত 2 বছর যাবৎ যে মানে মিলিটারি যে উপস্থিতি, সেই উপস্থিতিতে তারা মানে এখান থেকে তারা যদি মুভ করতে চায় উইদিন 1 ঘন্টায় তারা মুভ করতে পারবে। তাদের এয়ারফোর্স, তাদের নেভাল ফোর্স এবং তাদের স্থলবাহিনী, ক্যাভারি, মানে আমরা যেটাকে বলে ঘোড় সওয়ার, এটাকে এখন মানে ইনফ্যান্ট্রি বলা হয়, পদাতিক বাহিনী। এই পদাতিক বাহিনী যে সমাবেশ তারা করেছে সীমান্তের ওপারে, পশ্চিমবঙ্গ, তারপর শেষে ত্রিপুরা এবং আসামে। একটু যদি আপনাদের স্যাটেলাইট ইমেজ থাকে, একটু দেখে নেন যে ওখানে আসলে কি হচ্ছে সীমান্তের ওপারে, জাস্ট একটু দেখে নেন। এটা খুব সহজ, যে কোনো লোক এটা করতে পারে। একটু দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ সীমান্তে ভারত আসলে কি করছে। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে সব মিলিয়ে আমরা কি একটা অবস্থার মধ্যে আছি, একবার একটু বোঝার চেষ্টা করেন। আমাদেরকে একটু সতর্ক হতে হবে না? তথ্য ডাটা জানতে হবে না?